ওয়েলকাম টু সহজি স্টাডি চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ইতিহাস ক্লাস 9 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমাদের 8খানা ক্লাস হয়ে রয়েছে ইউটিউবে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাছাড়া আমরা ডেসক্রিপটিভ যেগুলো শুরু করেছিলাম সেগুলো কিন্তু আজকে আমরা করব। চলো আমরা শুরু করি। পিএসসি এবং ডব্লিউবিপি কেপির জন্য আমাদের এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 9 নম্বর ক্লাস দেখো, আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে তাঞ্জোরের চোল বংশ। তাঞ্জোরের চোল বংশ, এর আগের ক্লাসে আমরা চোল বংশের আগে পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব তাঞ্জোরের চোল বংশ। চোলদের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন কারিকল। তাহলে চোলদের প্রথম ঐতিহাসিক রাজা ছিল কারিকল। তাঞ্জোরের চোল বংশ কোথায় ছিল একটুখানি বলে নিই, যে তাঞ্জোরের চোল বংশ ছিল শুধু দক্ষিণ ভারতে, যেটা ছিল দক্ষিণ ভারত, যেটা আমরা কি বলি যে বিন্ধ্য পর্বত, যেটাকে আমাদের ভারতবর্ষকে দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে উত্তর ভারত, একটা হচ্ছে দক্ষিণ ভারত। আর আমাদের যেটা সুদূর দক্ষিণ, যেখানে বলা হয় তুঙ্গাভদ্রা নদীর দক্ষিণে অবস্থিত অঞ্চলকে শুধু দক্ষিণ বলা হয়, সেখানেই পল্লব ও চোল রাজ্যের কিন্তু উৎপত্তি হয়। তাহলে আমাদের তাঞ্জোরের চোল বংশে চোলদের প্রথম ঐতিহাসিক রাজা ছিল কারিকল। তারপর দেখো, খ্রিস্টীয় নবম শতকের মধ্যভাগে চোল শক্তি পুনরুত্থান ঘটে। এর মূলে ছিল বিজয়ালয় ও তার পুত্র প্রথম আদিত্য। তাহলে খ্রিস্টীয় নবম শতকের মধ্যভাগে চোল শক্তির কিন্তু পুনরুত্থান ঘটে। এর মূলে ছিল বিজয়ালয় ও তার পুত্র প্রথম আদিত্য। তাহলে চোলদের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিল? চোলদের প্রথম ঐতিহাসিক রাজা ছিল কারিকল। খ্রিস্টীয় নবম শতকের মধ্যভাগে চোল শক্তির কিন্তু পুনরুত্থান ঘটে এবং এর মূলে ছিল বিজয়ালয় এবং তার পুত্র আদিত্য। আদিত্য পল্লবরাজ অপরাজিতকে যুদ্ধে পরাজিত করে। তাহলে আদিত্য পল্লবরাজ অপরাজিতকে যুদ্ধে কিন্তু পরাজিত করে এবং তিনি পাণ্ড্যরাজ্য জয় করে মাদুরাইকুণ্ড উপাধি নিয়েছিলেন। এবং আদিত্যের পুত্র প্রথম পরান্তক ছিলেন দাক্ষিণাত্যের চোল শক্তি যথার্থ প্রতিষ্ঠাতা। এই জায়গাটা ঠিক মনে রাখবে, আদিত্যের পুত্র প্রথম পরান্তক ছিল দাক্ষিণাত্যের চোল শক্তির যথার্থ প্রতিষ্ঠাতা। তাহলে চোলদের প্রথম ঐতিহাসিক রাজা ছিল কারিকল। খ্রিস্টীয় নবম শতকের মধ্যভাগে চোল শক্তির কিন্তু পুনরুত্থান ঘটে এবং এর মূলে ছিল বিজয়ালয় ও তার পুত্র প্রথম আদিত্য। আদিত্য পল্লবরাজ অপরাজিতকে যুদ্ধে পরাজিত করে এবং আদিত্যের পুত্র প্রথম পরান্তক ছিলেন দাক্ষিণাত্যের চোল শক্তির যথার্থ প্রতিষ্ঠাতা। এবং এই জায়গাটায় ঠিক মনে রাখবে যে আদিত্যের পুত্র প্রথম পরান্তক, দাক্ষিণাত্যের চোল শক্তি যথার্থ প্রতিষ্ঠাতা এবং ঐতিহাসিক রাজা ছিল কারিকল। তারপরে দেখো, 985 খ্রিস্টাব্দের দ্বিতীয় পরান্তকের পুত্র প্রথম রাজরাজ সিংহাসনে বসে, যেখানে চোল ইতিহাসের এই সময় স্বর্ণযুগের সূচনা হয়। স্বর্ণযুগের সূচনা হয় এই রাজরাজের সিংহাসনে বসার সময় থেকে। এবং প্রথম রাজরাজ ছিলেন এই বংশের অন্যতম শ্রেষ্ঠ নরপতি। তাহলে প্রথম রাজরাজ ছিলেন এই বংশের অন্যতম শ্রেষ্ঠ নরপতি ছিলেন তিনি, এবং তাকে চোল সাম্রাজ্যের প্রকৃত স্থপয়িতা বলা হয়। এবং তাঞ্জোরের লিপিতে তার সামরিক কৃতিত্বের কিন্তু বর্ণনা রয়েছে। এবং নৌবাহিনী ছিল চোল শক্তির অন্যতম প্রধান অঙ্গ। তাহলে 985 খ্রিস্টাব্দে দ্বিতীয় পরান্তকের পুত্র প্রথম রাজরাজ সিংহাসনে বসে। চোল ইতিহাসে এই সময় স্বর্ণযুগের সূচনা হয়। প্রথম রাজরাজ ছিলেন এই বংশের শ্রেষ্ঠ নরপতি, তাকে চোল সাম্রাজ্যের প্রকৃত স্থপয়িতা বলা হয় এবং তাঞ্জোরের লিপিতে তার সামরিক কৃতিত্বের বিবরণ রয়েছে। তাহলে নৌবাহিনী ছিল চোল শক্তির কিন্তু প্রধান অঙ্গ। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে নৌশক্তি কিন্তু চোল যুগের বা নৌবাহিনী ছিল চোল শক্তির একটা প্রধান অঙ্গ। 30 বছরের তিনি শাসন করেছিলেন। তার আগে তিনি চোল বংশকে উচ্চসীমা তুলে ধরেন। এই 30 বছরের শাসনকালে প্রথম রাজরাজ তিনি বিভিন্ন রাজ্য তিনি জয় করেছিলেন, যেমন গঙ্গ রাজ্য বা মহীশূরের বৃহদাংশ তিনি জয় করেছিলেন। তাহলে এটা গেল। 2 নম্বর দেখো, তিনি লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ সিংহলের উত্তরাংশ তিনি জয় করেছিলেন। সিংহলের রাজধানী অনুরাধাপুরে একটি শিব মন্দির, সিংহলের রাজধানী কোথায়? অনুরাধাপুর, সেখানে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করে এবং সিংহল তিনি জয় করেছিলেন। এবং সিংহলের রাজধানী অনুরাধাপুর চোল অধিকৃত সিংহলের রাজধানী হয়েছিল।
তাহলে সিংহলের রাজধানী অনুরাধাপুরে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং যারা চোল শক্তি সিংহলের রাজধানী অনুরাধাপুরে শিব মন্দির প্রতিষ্ঠা করে চোল শক্তি সিংহলের রাজধানী অনুরাধাপুরে চোলদের একটা রাজধানী হয়। তারপরে দেখো জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ, হিসাব পরীক্ষা, গ্রাম সভা দ্বারা গ্রামীণ শাসন ব্যবস্থা পরিচালনা তার অন্যতম কীর্তি। তাহলে রাজস্ব নির্ধারণ, হিসাব পরীক্ষা, গ্রাম সভা দ্বারা গ্রামীণ শাসন ব্যবস্থা পরিচালনা করা, এগুলো তিনি তার প্রথম কীর্তি ছিলেন। এবং তিনি শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকও ছিলেন এবং চোল রাজ্য যেখান থেকে একটা আঞ্চলিক রাজ্য থেকে একটা অনস্বীকার্য রাজ্য নৌশক্তির অবদানের ফলে হয়েছিল। তারপর দেখো তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দিরটি তিনি নির্মাণ করেছিলেন। তাঞ্জোরের যে বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির ছিল সেটা তিনি নির্মাণ করেছিলেন এবং তিনি পরম ধর্ম সহিষ্ণু ছিলেন। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, যেটা হচ্ছে যে মন্দিরের দেওয়ালে তার বিজয় কাহিনী খচিত আছে এবং ধর্মবিশ্বাসে তিনি শৈব ছিলেন। রাজরাজেশ্বর বা রাজরাজ ছিলেন ধর্মবিশ্বাসে শৈব। রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি। তাহলে চোল বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিল রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল। দেখো আমাদের ইউটিউব ক্লাসে অনলাইন যে ব্যাচ শুরু হয়েছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস, যেটা আমাদের একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস শুরু হয়েছে। আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু উপযোগী আমাদের এই ম্যাথ ক্লাস। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই এগুলো দেখবে এবং একদম কম প্রাইস রয়েছে যেটা আমাদের ব্যাচটা কেনার ক্ষেত্রে অবশ্যই এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবে। আপকামিং সমস্ত পরীক্ষা কিন্তু খুবই দরকার। তারপরে দেখো তার রাজত্বকালে চোল গৌরব সর্বোচ্চ শিখরে আরোহণ করে। কার রাজত্বকালে? প্রথম রাজেন্দ্র চোল। তার উপাধি ছিল মার্তণ্ড, উত্তম চোল, গঙ্গাইকোন্ড চোল। তাহলে তার উপাধি কি কি ছিল? মার্তণ্ড, উত্তম চোল, গঙ্গাইকোন্ড চোল। এবং তিরুমালাই পর্বতলিপি ও তাঞ্জোর লিপি থেকে তার বিবরণ কিন্তু পাওয়া যায়। তাহলে তিরুমালাই পর্বতলিপি ও এবং তাঞ্জোর লিপি থেকে তার বিবরণ পাওয়া যায় এবং তার নৌশক্তির প্রভাবে বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়েছিল। আগেই বলেছি আমি যে নৌশক্তি ছিল চোল শক্তির অন্যতম প্রধান অঙ্গ। সেই নৌশক্তির প্রভাবে বঙ্গোপসাগর কিন্তু একটা চোল হ্রদে পরিণত হয়। রাজেন্দ্র চোলের মৃত্যুর পর তার পুত্র রাজাধীরাজ চোল, তৃতীয় রাজেন্দ্র এবং বীর রাজেন্দ্র পরপর সিংহাসনে বসে। তাহলে রাজত্বকালে গৌরব সর্বোচ্চ শিখরে আরোহণ করে। কার রাজত্বকালে? প্রথম রাজেন্দ্র চোল। তার উপাধি কী কী ছিল? মার্তণ্ড, উত্তম চোল, গঙ্গাইকোন্ড চোল। তিরুমালাই পর্বতলিপি ও তাঞ্জোর লিপি থেকে তার বিবরণ কিন্তু পাওয়া যায়। তার নৌশক্তির প্রভাবে বঙ্গোপসাগর এক চোল হ্রদে পরিণত হয়েছিল এবং রাজেন্দ্র চোলের মৃত্যুর পর তার পুত্র রাজাধীরাজ চোল, তৃতীয় রাজেন্দ্র এবং বীর রাজেন্দ্র পরপর কিন্তু সিংহাসনে বসে। এরপর সিংহাসনে বসে কুলোত্তুঙ্গ। কুলোত্তুঙ্গ সম্পর্কে একটু বলে নিই যে চোল চালুক্যদের মধ্যে যখন সংঘর্ষ হচ্ছিল তিনি ছিলেন প্রথম রাজেন্দ্রের দৌহিত্র এবং বেঙ্গির চালুক্যরাজ প্রথম রাজরাজের পুত্র, তাই তাকে চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। এই কুলোত্তুঙ্গকে চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কুলোত্তুঙ্গকে বলা হয় এবং তিনি আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় এবং পাণ্ড্যরাজ্য, হয়েসেল, কাকতীয় প্রভৃতি শক্তির আক্রমণে চোলরা যখন হীনবল হয়ে পড়ে তিনি তখন সিংহাসনে বসেছিলেন কুলোত্তুঙ্গ। চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? কুলোত্তুঙ্গকে। তারপর দেখো আমরা যে ইতিহাস ক্লাস আমরা শুরু করেছি, ডেসক্রিপটিভ যে ইতিহাস ক্লাস আমরা বিস্তারিত বর্ণনা সহকারে আমরা আলোচনা করছি, তার একটা অধ্যায় আমি শেষ করলাম বা একটা অধ্যায় বলতে একটা পুরো প্রাচীন যুগটা আমরা শেষ করলাম। আমরা এবারে ঢুকবো যে ভারত ইতিহাসের মধ্যযুগের ঘটনা বিবরণ বা সাহিত্যিক যে উপাদানগুলো রয়েছে বা ঐতিহাসিক যে উপাদানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা ঢুকবো। তাহলে ভারত ইতিহাসের মধ্যযুগে কি কি রয়েছে? প্রথমে রয়েছে দেখো সুলতানি যুগ। সুলতানি যুগের যেটা
সেটা হচ্ছে যে আরবরা সিন্ধু বিজয় করে সুলতানি বা তুর্কি আক্রমণের ফলে কিন্তু এগুলো হয়েছিল। তাহলে সুলতানি ভারতের ইতিহাসের মধ্যযুগে আমরা সুলতানি ইতিহাস থেকে শুরু করে একদম মুঘল পিরিয়ডের শেষ পর্যন্ত কিন্তু আমরা পড়ব। তাহলে ভারত ইতিহাসের মধ্যযুগে 636 খ্রিস্টাব্দে খলিফা ওমরের শাসনকালে আরবরা পশ্চিম উপকূলে বোম্বাই, থানা, ভারুচ এবং সিন্ধু দেবল বন্দরে আক্রমণ হানে। ভালো করে লক্ষ্য করে দেখবে যে ভারত ইতিহাসের মধ্যযুগে যে সালগুলো আমরা বলছি যে আরবরা কবে সিন্ধু জয় করে, কিন্তু তার আগে দেখো 636 খ্রিস্টাব্দে খলিফা ওমরের শাসনকালে আরবরা পশ্চিম উপকূলে বোম্বাই, থানা, ভারুচ এবং সিন্ধু দেবল বন্দরে আক্রমণ হানে এবং 643 খ্রিস্টাব্দে আরব সেনাপতি আবদুল্লাহ মাকরান দখল করে থাকে 643 খ্রিস্টাব্দে এবং 663 খ্রিস্টাব্দে পুনরায় বোলান গিরিপথ দিয়ে তারা ভারতে আসার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত 712 খ্রিস্টাব্দে আরবরা ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত সিন্ধু দেশ জয় করে এবং মীর মোহাম্মদ মাসুদ রচিত চাচনামা, আল বিলাদুরি রচিত তারিকি সিন্ধ গ্রন্থ থেকে কিন্তু আরব আক্রমণের কথা জানা যায়। তাহলে চাচনামা গ্রন্থটি কার লেখা? মীর মোহাম্মদ মাসুদ। এবং আল বিলাদুরি রচিত তারিকি সিন্ধ গ্রন্থ থেকে আরব আক্রমণের কথা কিন্তু জানা যায়। তারপরে দেখো 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা রাওয়ারের যুদ্ধে জয়যুক্ত হন এবং রাজা দাহির নিহত হন। তাহলে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা কিন্তু রাওয়ারের যুদ্ধে জয়যুক্ত হয় এবং রাজা দাহির নিহত হন। ভারতে মুসলিম রাজত্ব স্থাপন তুর্কিদের কিন্তু কীর্তি ছিল। তাহলে ভারতের মুসলিম রাজত্ব স্থাপন কাদের কীর্তি? তুর্কিদের কীর্তি। কিন্তু আরবরা যে আক্রমণ করেছিল, তাহলে আরবদের নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে আরবদের যেহেতু আক্রমণ করেছিল তাহলে আরবরা কোনো সাম্রাজ্য স্থাপন করতে পারেনি? অবশ্যই পারেনি। তাদের এই যে আক্রমণ সম্পূর্ণ একটা ফলাফলহীন একটা ঘটনা ছিল, যে আক্রমণ বা যুদ্ধে জয়লাভ সম্পূর্ণভাবে ফলাফলহীন একটা যুগ বা ফলাফলহীন একটা যুদ্ধ বলা যায়, কারণ আরবরা ভারতে কোনো রকম সাম্রাজ্য স্থাপনে অগ্রসর হয়নি। এবং ভারতে মুসলিম রাজত্ব স্থাপন কিন্তু তুর্কিদের কীর্তি। ভারতে আমি বারবার বলছি, ভারতে মুসলিম রাজত্ব স্থাপন তুর্কিদের। তারপরে দেখো আফগানিস্তানের অন্তর্গত গজনি রাজ্যের তুর্কি যে সুলতানরা তাদের মুসলিম আফগানিস্তানের অন্তর্গত গজনি রাজ্যের তুর্কি সুলতানরা ভারতে মুসলিম রাজত্ব স্থাপন করে। তাহলে ভারতে মুসলিম রাজত্ব স্থাপন করে আফগানিস্তানের অন্তর্গত গজনি রাজ্যের তুর্কি সুলতানরা। এবং 962 খ্রিস্টাব্দে আলপ্তগিন, এটা আলপ্তগিন হবে, আলপ্তগিন নামে এক আফগান গজনি রাজ্যের প্রতিষ্ঠা করে। তাহলে 962 খ্রিস্টাব্দে আলপ্তগিন আফগানিস্তানে গজনি রাজ্যের প্রতিষ্ঠা করে এবং 977 খ্রিস্টাব্দে তার কৃতদাস ও জামাতা সবুক্তিগিন গজনির সিংহাসনে বসে। তাহলে 977 খ্রিস্টাব্দে তার কৃতদাস ও জামাতা সবুক্তিগিন গজনির সিংহাসনে বসে এবং তুর্কি সুলতানদের মধ্যে তিনি সর্বপ্রথম ভারত আক্রমণের পরিকল্পনা করেছিলেন। তাহলে তুর্কি সুলতানদের মধ্যে তিনি সর্বপ্রথম কিন্তু ভারত আক্রমণের পরিকল্পনা করেন। কে? সবুক্তিগিন। তারপরে দেখো তার পুত্র সুলতান মাহমুদের রাজত্বকালে ভারতের তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে, এটা একটু দেখবে 1027 হয়নি, এটা 1027 খ্রিস্টাব্দের মধ্যে 1027 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ প্রায় মোট 17 বার ভারত আক্রমণ করেছিল। তাহলে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ মোট 17 বার কিন্তু ভারত আক্রমণ করে। ঐতিহাসিক স্মিথের মতে সুলতান মাহমুদ ছিলেন একজন ক্ষমতাশালী লুণ্ঠনকারী দস্যু। কে বলেছেন মাহমুদকে? স্মিথ। সুলতান মাহমুদের ভারত আক্রমণের সঙ্গে তার ভারতে আসেন আবু রিহান,
আবু রিহান ভারতে আসে। তিনি মধ্য এশিয়ার খোয়ারিজাম রাজ্যে জন্মগ্রহণ করেন। এরপরে আসছে আমরা সুলতানি শাসনে। এর আগে একটুখানি আমি বলে নিই যে সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন আবু রিহান। তিনি খোয়ারিজাম রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। ভারতে এসে প্রায় 10 বছর ভারতে বসবাস তিনি করেছিলেন। বিভিন্ন ভারতীয় দর্শন, জ্যোতির্বিজ্ঞান, গণিত প্রভৃতি বিষয়ে তিনি আগ্রহী হয়ে ওঠেন। এরপরে আসছি দেখো সুলতানি শাসন। তাহলে সুলতানি শাসনে আমরা প্রথমে যেটা দেখব যে ভারতে মুসলিম তুর্কি আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল গজনির শাসনকর্তা মোহাম্মদ ঘুরি এবং 1191 খ্রিস্টাব্দে থানেশ্বরের কাছে তরাইনের প্রথম যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজের সঙ্গে যুদ্ধ করেন মোহাম্মদ ঘুরি এবং আহত হয়ে গজনিতে আশ্রয় গ্রহণ করে। তাহলে 1191 খ্রিস্টাব্দে থানেশ্বরের কাছে তরাইনের প্রথম যুদ্ধ তৃতীয় পৃথ্বীরাজের সঙ্গে যেটা হয়েছিল সেটাও যুদ্ধ করেন মোহাম্মদ ঘুরি এবং তিনি আহত হয়ে গজনিতে আশ্রয় গ্রহণ করে এবং 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও নিহত হন। অর্থাৎ 1191 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন তিনি যেটা মোহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত নিহত হন। এর ফলে তিনি গজনিতে আশ্রয় গ্রহণ করেন এবং পালিয়ে যান এবং 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত নিহত হন। কারণ মোহাম্মদ ঘুরি সে সময় নবশক্তি বলে বলিয়ান হয়ে তিনি আবার তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন। এরপর বিজিত স্থানগুলির শাসনভার তার বিশ্বস্ত অনুচর কুতুবুদ্দিন আইবকের ওপর অর্পণ করে তিনি গজনিতে প্রত্যাবর্তন করেন। অর্থাৎ মোহাম্মদ ঘুরি যেহেতু ভারতীয় ছিলেন না, তিনি বিজিত স্থানগুলি তার শিষ্য, তার অনুচর কুতুবুদ্দিন আইবকের উপর দায়িত্ব দিয়ে তিনি গজনিতে প্রত্যাবর্তন করেছিলেন এবং 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে গজনির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে কুতুবুদ্দিন আইবক নিজেকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন। তাহলে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন কে? কুতুবুদ্দিন আইবক। কবে? 1206 খ্রিস্টাব্দে তিনি করেন এবং 1208 খ্রিস্টাব্দে তিনি সুলতান উপাধি ধারণ করেছিলেন। তাহলে 1208 খ্রিস্টাব্দে তিনি সুলতান উপাধি তিনি ধারণ করেছিলেন। এরপরে দেখো আইবক কথাটার অর্থ হচ্ছে দাস এবং কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন, তাই তার প্রতিষ্ঠিত রাজবংশকে দাস বংশ বলা হয়। তাহলে আইবক কথার অর্থ হচ্ছে দাস। কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন, তাই তার প্রতিষ্ঠিত রাজবংশকে দাস বংশ বলা হয় এবং 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে দাস বংশের শাসনকাল বলা হয় এবং 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল তাকে দাস বংশের শাসনকাল বলা হয় এবং সিংহাসন আরোহণের পর কুতুবুদ্দিন মাত্র 4 বছর কিন্তু জীবিত ছিলেন। সিংহাসনে আরোহণের মাত্র 4 বছর তিনি জীবিত ছিলেন। তার দানশীলতার জন্য তিনি লাখবক্স বা লক্ষ দাতা নামে পরিচিত। তিনি দিল্লির উপকণ্ঠে কুতুব মিনার নির্মাণ কাজ তিনি শুরু করেছিলেন, কিন্তু তিনি দিল্লির সুলতানি প্রতিষ্ঠাতা হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। তিনি দিল্লির উপকণ্ঠে কুতুব মিনারের কাজ তিনি শুরু করেছিলেন। তাহলে বোঝা গেল কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন এবং আইবক কথাটার অর্থ হচ্ছে দাস। কুতুবুদ্দিনের মৃত্যুর পর তার দত্তক পুত্র আরাম শাহ দিল্লির সিংহাসনে বসে। কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর তার দত্তক পুত্র আরাম শাহ দিল্লির সিংহাসনে বসে এবং আমির উমরাদের আমন্ত্রণে কুতুবুদ্দিনের জামাতা ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে আরাম শাহকে সিংহাসনচ্যুত করে দিল্লির সিংহাসনে বসেন। তাহলে আমির উমরাদের আমন্ত্রণে কুতুবুদ্দিনের জামাতা ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে আরাম শাহকে সিংহাসনচ্যুত করে দিল্লির সিংহাসনে বসেন।
ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবক শিবালিক পর্বতের অন্তর্গত মান্দোর এবং মালব রাজ্য জয় করেছিলেন। এই জায়গাটায় একটু বলে নিই যে কুতুবউদ্দিন আইবক হবে না, কুতুবউদ্দিন আইবকের সময়কাল শেষ হয়ে গিয়ে ইলতুৎমিশের সময়কাল সিংহাসনে বসেছিলেন এবং সেখানে এটা হবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ শিবালিক পর্বতের অন্তর্গত মান্দোর এবং মালব রাজ্য আক্রমণ করে ভিলসা এবং উজ্জয়িনী দখল করেছিলেন। তিনি এখান থেকে সম্রাট বিক্রমাদিত্যের একটি মূর্তি তিনি দিল্লিতে নিয়ে যান। তাহলে সম্রাট বিক্রমাদিত্যের এই ভিলসা উজ্জয়িনী দখল করে সম্রাট বিক্রমাদিত্যের একটা মূর্তি তিনি দিল্লিতে নিয়ে যান। ইলতুৎমিশের রাজত্বকালে দুর্ধর্ষ মঙ্গল নায়ক চেঙ্গিস খাঁ খোয়ারিজম রাজ্য আক্রমণ করে এবং তার অধিপতি জালাল উদ্দিন মঙ্গবরণী প্রাণভয়ে পাঞ্জাবে যখন উপস্থিত হয় ইলতুৎমিশের আশ্রয় প্রার্থনা করে। দূরদৃষ্টি সম্পন্ন ইলতুৎমিশ আশ্রয় দিতে অস্বীকার করে এবং 1239 খ্রিস্টাব্দে তিনি মুসলিম জগতের ধর্মগুরু বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি পান। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে সুলতান ই আজম উপাধি কে কার কাছ থেকে পেয়েছিল, কবে? 1239 খ্রিস্টাব্দে মুসলিম জগতের ধর্মগুরু বাগদাদের খলিফার কাছ থেকে তিনি পেয়েছিলেন। ভালো করে মনে রাখবে যে ইলতুৎমিশ রাজত্বকালে দুর্ধর্ষ মঙ্গল নায়ক চেঙ্গিস খাঁ খোয়ারিজম রাজ্য আক্রমণ করে এবং তার অধিপতি জালালউদ্দিন মঙ্গবরণী প্রাণভয়ে পাঞ্জাবে উপস্থিত হয়ে ইলতুৎমিশের আশ্রয় প্রার্থনা করে। যদি ইলতুৎমিশ আশ্রয় দিত তাহলে কিন্তু চেঙ্গিস খাঁ ইলতুৎমিশের রাজ্য আক্রমণ করত এবং তার ফলে কিন্তু ইলতুৎমিশের সিংহাসনচ্যুত একটা আবশ্যিক ব্যাপার ছিল। সেই কারণে দূরদৃষ্টি সম্পন্ন ইলতুৎমিশ আশ্রয় দিতে অস্বীকার করে। ইলতুৎমিশ তিনি নিজেকে তার মুদ্রায় খলিফার সেনাপতি বলে অভিহিত করেছেন। কি বলেছেন? খলিফার সেনাপতি। এবং দাস বংশের সুলতানদের মধ্যে ইলতুৎমিশকে সর্বশ্রেষ্ঠ সুলতান বলা হয়, যে দাস বংশের সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন ইলতুৎমিশ। তিনি হলেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা। দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ইলতুৎমিশকে। তুর্কি সুলতানদের মধ্যেই তিনি প্রথম ইকতা ব্যবস্থা কিন্তু তিনি চালু করেছিলেন। তুর্কি সুলতানদের মধ্যে ইকতা ব্যবস্থা প্রথম তিনি চালু করেছিলেন। বিখ্যাত কুতুব মিনারের যে নির্মাণ কার্য তিনি সমাপ্ত করেন। ইলতুৎমিশের মৃত্যুর পর তার পুত্র রুকুনউদ্দিন ফিরোজকে আমির উমরারা সিংহাসনে বসান। তার অপশাসনে শেষ পর্যন্ত দিল্লির একদল উমরা সমর্থনে সুলতান রাজিয়া সিংহাসনে বসে 1236 খ্রিস্টাব্দে। তাহলে তার অপশাসনের শেষ পর্যন্ত দিল্লির একদল ওমরাওদের সমর্থন নিয়ে সুলতান রাজিয়া সিংহাসনে বসে। কিন্তু ইলতুৎমিশের মারা যাওয়ার পর কন্যা তার কোনো পুত্রই যেহেতু শাসন কার্যের উপযুক্ত ছিল না, তাই আমির ওমরাওদের অনুমোদন করে নিয়েছিলেন যে তার মেয়ে সুলতান রাজিয়াকে সিংহাসনে বসানোর জন্য। কিন্তু তারপরেও একদল আমির ওমরাও তার পুত্র রুকুনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসায়, কিন্তু তার অপশাসনে শেষ পর্যন্ত সুলতান রাজিয়াকে সিংহাসনে বসায় 1236 খ্রিস্টাব্দে। তার আমলেই কিন্তু সর্বপ্রথম রাজতন্ত্রের সঙ্গে তুর্কি অভিজাতদের ক্ষমতার লড়াই কিন্তু শুরু হয়। তার আমলেই সর্বপ্রথম রাজতন্ত্রের সঙ্গে তুর্কি অভিজাতদের ক্ষমতার লড়াই শুরু হয়। এই যে অভিজাত বর্গ ছিল দরবারে, তাকে 40 চক্র বা বন্দেগান ই চাহেলগান নামে পরিচিত ছিল, যেটা দরবারে উপস্থিত ছিল যে তুর্কি অভিজাতরা। তুর্কি অভিজাতবর্গ তার বিরুদ্ধে ইলতুৎমিশের অপর পুত্র মুইজউদ্দিন বাহরম শাহকে সিংহাসনে বসায়। ইলতুৎমিশের অপর পুত্র মুইজউদ্দিন বাহরম শাহকে সিংহাসনে বসায় রাজিয়ার বিরুদ্ধে। এবং এই বিদ্রোহ যেটা হয়েছিল, এই বিদ্রোহীদের নেতা ছিল সরহিন্দের শাসনকর্তা ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া, যিনি রাজিয়ার হাতে ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া ছিল বিদ্রোহীদের নেতা এবং রাজিয়া তার হাতে পরাস্ত এবং বন্দী হয়েছিলেন। তাহলে তুর্কি অভিজাতবর্গ ইলতুৎমিশের পুত্র
অপর পুত্র মুইজউদ্দিন বাহরম শাহকে সিংহাসনে বসায়। কার বিরুদ্ধে বিদ্রোহ করে? রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে। এবং এই বিদ্রোহের নেতা কে ছিল? সরহিন্দের শাসনকর্তা ইখতিয়ার উদ্দিন আল তুনিয়া। সুলতান রাজিয়া আল তুনিয়াকে বিবাহ করে দিল্লির দিকে অগ্রসর হন, কিন্তু পথে দস্যুর হাতে তারা নিহত হন 1240 খ্রিস্টাব্দে। এবং বিদ্রোহীদের যে নেতা ছিল আল তুনিয়া, তাকে বিবাহ করে সুলতান রাজিয়া, এবং একসঙ্গে তারা দিল্লি পথে অগ্রসর হয়েছিলেন, কিন্তু দস্যুর হাতে তারা নিহত হন 1240 খ্রিস্টাব্দে। রাজিয়ার পর তার ভাই মুইজউদ্দিন বাহরম ও রুকিনউদ্দিন ফিরোজের পুত্র আলাউদ্দিন মাসুদ শাহ সিংহাসনে বসে, এবং অরাজকতা বৃদ্ধি পেলে ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র নাসির উদ্দিন মাহমুদকে সিংহাসনে বসান আমির উমরাওরা। নাসির উদ্দিন মাহমুদকে সিংহাসনে বসে শেষ পর্যন্ত আমির উমরাওরা। নাসির উদ্দিন মাহমুদ শাহের শ্বশুর ও প্রধানমন্ত্রী উলুগ খাঁ শাসনকার্য পরিচালনা করতেন। তাহলে নাসির উদ্দিন মাহমুদ শাহের শ্বশুর ও প্রধানমন্ত্রী উলুগ খাঁ, যিনি নাসির উদ্দিন মাহমুদের হয়ে শাসনকার্য পরিচালনা করতেন। নাসির উদ্দিন ছিলেন ইলতুৎমিশ বংশের সর্বশেষ সুলতান, এবং নাসির উদ্দিনের মৃত্যুর পর তার শ্বশুর ও প্রধানমন্ত্রী উলুগ খাঁ গিয়াসউদ্দিন বলবন নাম ধারণ করে সিংহাসনে বসে, যিনি নাসির উদ্দিন মাহমুদের প্রধানমন্ত্রী এবং শ্বশুর ছিলেন। তিনি ছিলেন ইলতুৎমিশ প্রতিষ্ঠিত 40 চক্রের অন্যতম নায়ক, বা ইলতুৎমিশ প্রতিষ্ঠিত 40 চক্র যে প্রতিষ্ঠা হয়েছিল অভিজাত বর্গদের নিয়ে, তার প্রধান নায়ক ছিল এই গিয়াসউদ্দিন বলবন, যার আসল নাম ছিল উলুগ খাঁ, যিনি নাসির উদ্দিন মাহমুদের শ্বশুর এবং প্রধানমন্ত্রী ছিলেন। এর সময় বাংলায় তুগরিল খাঁ বাংলার স্বাধীনতা ঘোষণা করলে বলবন তাকে কি করে? পরাজিত ও নিহত করেন, এবং তিনি নতুন রাজকীয় আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, যে 40 চক্রে উচ্ছেদ সাধন করেছিলেন। তিনি নিজেকে তুর্কি বীর আফরাসিয়ারের বংশধর বলে দাবি করেন, এবং তিনি পাইবাস প্রথা ও সিজদা প্রথা প্রবর্তন করেন, উপর হয়ে শুয়ে, যেটা সুলতানের পদযুগল চুম্বন করা। এবং রাজদরবারে কোনো প্রকার আমোদ প্রমোদ, হাস্য কৌতুক, মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়, এবং সাম্রাজ্যের সকল সংবাদ সংগ্রহের জন্য তিনি বহু গুপ্তচর বা বারিদ নিযুক্ত করেছিলেন। এবং ঐতিহাসিক আমির খসরু, যিনি ভারতের তোতা পাখি নামে পরিচিত, তার পৃষ্ঠপোষকতা অর্জন করতেন। ঐতিহাসিক হাসান নিজামি তার পৃষ্ঠপোষকতা অর্জন করতেন। এবারে দেখো আমরা প্রশ্নের দিকে অগ্রসর হই। এতক্ষণ যে চোল সাম্রাজ্য থেকে সুলতানি সাম্রাজ্যের কিছুটা আমরা আলোচনা করলাম। নেক্সট দিন আমরা অবশ্যই এর পরের পার্টটুকু আমরা আলোচনা করব। যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি, তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। আমাদের ডেসক্রিপশন বক্সেই দেখবে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখানে ক্লাসের রুটিনগুলো তোমরা কিন্তু অবশ্যই পাবে, এবং আমরা যদি নতুন কোনো ক্লাস নিয়ে আসি সেই খবরও কিন্তু তোমরা জানতে পারবে। আমাদের যে ইতিহাস ক্লাস চলছে সেখানে আমাদের ডেসক্রিপটিভ করে নিয়ে আমাদের পরীক্ষায় যে সমস্ত পরীক্ষাগুলো, যে কোনো পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন, এই ধরনের ডেসক্রিপটিভ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা এসেছে, সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করছিলাম। দেখো, কোন নদীর ধারে চোল রাজ্য গড়ে ওঠে? কোন নদীর ধারে চোল রাজ্য গড়ে ওঠে? উত্তর দেখো কি হবে। কাবেরী নদীর ধারে কিন্তু চোল রাজ্য গড়ে ওঠে। আমরা বলছিলাম যে চোলদের ঐতিহাসিক রাজা ছিল কারিকল। চোলদের প্রথম ঐতিহাসিক রাজা ছিল কি? ঐতিহাসিক রাজা যদি বলি তাহলে কারিকল। পরেরটা দেখো, নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? একদম সহজ, পরীক্ষায় আসা প্রশ্ন। নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? চোল, পল্লব, পুষ্যভূতি নাকি রাষ্ট্রকূট? চোল নিচের কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল? চোল, পল্লব, পুষ্যভূতি নাকি রাষ্ট্রকূট বংশ? সবাই উত্তর করবে। দেখো উত্তর কি হবে। চোল রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল, এবং প্রথম রাজেন্দ্র চোল তার নৌশক্তির প্রভাবে বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত করেছিল। চোল স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় কোথায়? চোল স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় কোথায়? তাঞ্জোর, কাঞ্চিপুরম, অজন্তা, মহাবলীপুরম। ভালো করে লক্ষ্য করে দেখবে পরীক্ষায় আসা প্রশ্ন, ভালো করে লক্ষ্য করবে পরীক্ষায় আসা প্রশ্ন। আমরা যে চোল সাম্রাজ্য বিস্তারিত পড়েছি সেখান থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে এবং আসতে পারে
তার ধারণা কিন্তু তোমরা এখান থেকে পাবে। চোল স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় তাঞ্জোর, কাঞ্চিপুরম, অজন্তা, মহাবলীপুরম। কোনটা হবে? উত্তর কী হবে? দেখো তাঞ্জোর থেকে। চোলদের শেষ শক্তিশালী রাজা কে ছিল? রাজেন্দ্র চোল, প্রথম কুলোত্তুঙ্গ, রাজরাজ চোল না বিজয়লয়? কে হবে? উত্তর হবে দেখো প্রথম কুলোত্তুঙ্গ, যিনি চোল সাম্রাজ্যের, চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। কুলোত্তুঙ্গ শেষ শক্তিশালী রাজা ছিল। কোন সম্রাট তার বিশ্বস্ত গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পৃথক 40টি দল গঠন করেছিলেন, যেটিকে তুর্কান-ই-চাহালগানি নামে পরিচিত ছিল? কোন সম্রাট তার বিশ্বস্ত গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পৃথক 40টি দল গঠন করেন, যেটি তুর্কান-ই-চাহালগানি নামে পরিচিত ছিল? আলাউদ্দিন খলজি, বলবন, ইলতুৎমিশ নাকি কুতুবউদ্দিন? উত্তর কী হবে দেখো? উত্তর হবে ইলতুৎমিশ, যিনি 40 চক্রের গঠন করেছিলেন তুর্কি আভিজাতদের নিয়ে। কোন দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন? কোন দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন? শামসুদ্দিন ইলতুৎমিশ, রাজিয়া, মুইজুদ্দিন বাহরাম শাহ, নাসিরউদ্দিন মোহাম্মদ? কে কোন দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন? উত্তর কী হবে? উত্তর হবে দেখো নাসিরউদ্দিন মোহাম্মদ মাহমুদ, যিনি গিয়াসুদ্দিন বলকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেছিলেন। এবং মোহাম্মদ গজনি কতবার মোহাম্মদ এই জায়গাটায় সমস্যা হয়েছে। মাহমুদ গজনির অধিপতি। মাহমুদ কতবার ভারত আক্রমণ করে? 5 বার, 17 বার, 7 না 15? উত্তর কী হবে দেখো? 17 বার ভারত আক্রমণ করেছিল। রূপোর টাঙ্কা বা তামার জিতল কে প্রবর্তন করেছিল? রূপোর টাঙ্কা বা তামার জিতল কে প্রবর্তন করেছিল? উত্তর কী হবে? উত্তর হবে ইলতুৎমিশ টঙ্কা জিতল প্রবর্তন করে। কে সর্বপ্রথম এবং সর্বশেষ দিল্লি সুলতানের মহিলা শাসক ছিল? উত্তর কী হবে? নূরজাহান নয়, এটা হবে কে সর্বশেষ এবং সুলতানি, এটা হবে রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান, এটা একটু দেখে নেবে। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়? 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। আগের দিনের একটা প্রশ্ন ছিল, যেটা কাঞ্চির পল্লব বংশের শেষ রাজা কে ছিল? দেখো উত্তর কী হবে? অপরাজিত। এবং আজকের যেটা থাকবে সেটা হচ্ছে তাবাকিত-ই-নাসিরি বইটি রচয়িতা কে? এটা এইচডব্লিউ থাকবে, তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। আমাদের ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক রয়েছে ইউটিউব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। তাবাকিত-ই-নাসিরি বইটি রচয়িতা করেন কে? এইটার এইচডব্লিউ তোমাদের থাকবে, অবশ্যই তোমরা জানাবে। এবং আমাদের যে ডব্লিউবিপি, কেপি এবং এসআই থেকে শুরু করে পিএসসির আপকামিং এক্সামে যে আমাদের, এবং ডব্লিউবিসি, এমনকি ডব্লিউবিসিএসও আমাদের এই ইতিহাস ক্লাসের ভিতর থেকে কিন্তু অনেক কমন তোমরা পাবে, এই আশা রাখি। এছাড়া আমাদের যে ডেসক্রিপটিভ চলছে, সেগুলো আমরা ইতিহাসের অধ্যায় শেষ করা পর্যন্ত আমরা এটা এগিয়ে নিয়ে যাব। দেখা হচ্ছে পরের ক্লাসে আবার। কেমন লাগলো ক্লাসটা তোমরা অবশ্যই জানাবে।